তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি স্টিং মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। আসলে যারা হরর মুভি দেখতে পছন্দ করেন, এটা তাদের জন্য একটা মাস্ট ওয়াচ মুভি। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি হেলগা নামের একটা মহিলাকে। আসলে এই মহিলার ভুলে যাওয়ার একটা রোগ আছে। তবে আজকে যখন সে তার বাসায় বসেছিল, তখন সে হঠাৎ করেই তার এসির ভেন্টের মধ্যে থেকে শুনতে পারে একটা ভয়ঙ্কর রকমের আওয়াজ আসছে। এই জন্য সে দৌড়ে গিয়ে অ্যানিমেল সেন্টারে কল দিয়ে দেয়, আর জলদি ফ্র্যাঙ্ক নামের একটা লোক তার ঘরের মধ্যে এই জিনিসটা চেক করতে আসে। ফ্র্যাঙ্ক এসে দেখতে পারে এসির ভ্যান্ট দিয়ে পানি পড়ছে। এরপর সে হেলগার সাথে গিয়ে মিট করে, আর তাকে সে জিজ্ঞেস করে যে একটু আগে আমার টিমের কয়েকজন মেম্বার এখানে এসেছিল চেক করার জন্য, কিন্তু এখনও তারা ব্যাক করলো না। আসলে তারা গেল কোথায়, হয়েছেটা কি? তবে হেলগার যেহেতু একটা ভুলে যাওয়ার রোগ আছে, এই ভুলে যাওয়ার রোগের জন্য সে কিছুই মনে করতে পারে না। আর এই জন্য ফ্র্যাঙ্ক তার রুমের মধ্যে গিয়ে সেই অদ্ভুত আওয়াজ আসার কারণটা একটু চেক করার ট্রাই করে। তবে যখনই সে ভেন্টের কাছে যায়, তখন সে দেখতে পারে ভেন্ট দিয়ে রক্ত বেরোচ্ছে। আর যখনই সে এটা চেক করতে কাছে যায়, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে তারই টিমের একটা মেম্বারকে মেরে এখানে ফেলে রাখা হয়েছে, আর তার রক্তগুলোই ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা দেখার পরে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে নিজেও দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন হঠাৎ করেই কেউ একজন তাকে পেছন থেকে টেনে তাকেও সেই ব্যান্ডের মধ্যে নিয়ে যায়। যদিও এটা দেখার পরে হেলগা প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে প্রচণ্ড ভয়ে কাঁপা শুরু করে। তবে যেহেতু তার ভুলে যাওয়ার একটা রোগ আছে, এই জন্য একটু পরেই সে সমস্ত ব্যাপারটা ভুলে যায়, আর আবারও নর্মাল বিহেভ করা শুরু করে। তবে একটু পরে সে আবারও ভেন্টের মধ্য থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পারে, যেটা শোনার পরে সে আবারও ভয় পেয়ে যায়। আর তখন আমরা দেখতে পারি যে আজ থেকে 4 দিন আগে আকাশ থেকে একটা আগুনের গোলা এসে এই বিল্ডিংয়ের মধ্যে পড়েছিল, যেই আগুনের গোলাটা একটা মাকড়সার জন্ম দিয়েছিল। আসলে এই পুরো বিল্ডিংটা হচ্ছে হান্টার নামের একটা মহিলার, যে কিনা হেলগার আপন বোন ছিল। আর তখন এদিকে আমরা দেখতে পারি হেলগার নাতি শার্লেট চলে আসে হান্টারের ঘরের মধ্যে। আসলে সে তার পুতুলের কালেকশনগুলো চুরি করতে এসেছিল। তবে যখন সে ঘরের মধ্যে সার্চ করছিল, তখন সে সেখানে এই মাকড়সাটা পেয়ে যায়। এই জন্য সে একটা ম্যাচের বক্সের মধ্যে মাকড়সাটাকে বন্দি করে সেটাকে তার রুমের মধ্যে নিয়ে আসে। তার রুমের মধ্যে এনে সে এটাকে একটা কাচের ডিব্বার মধ্যে বন্ধ করে দেয়। তবে তখনই এখানে তার সৎ বাবা ইথার চলে আসে। আসলে ইথারের কাছে হান্টার তার সম্পর্কে একটা কমপ্লেন করেছিল। সে শার্লেটকে বোঝানোর ট্রাই করে যে লুকিয়ে লুকিয়ে কারো ঘরের মধ্যে ঢোকাটা একেবারেই উচিত না। সো প্লিজ তুমি এমনটা ভবিষ্যতে আর করবে না। তবে শার্লেট তার কোনো কথাবার্তা শুনতে চায় না, কারণ শার্লেট তাকে তার বাবাই মনে করে না। তবে তখনই শার্লেটের মা হেদার এখানে চলে আসে, যে কিনা তার ছোট্ট একটা বাচ্চা লিয়ামকে কোলে নিয়েছিল। এখন হেদার শার্লেটকে লিয়ামকে দেখাশোনা করার দায়িত্ব দিয়ে সে নিজে চলে যায় বাইরে একটা কাজের জন্য। আর যখন শার্লেট ঘরের মধ্যে বসে বসে বড় ছিল, তখন তার সামনে একটা বড় পোকা চলে আসে। এই জন্য সেই পোকাটাকে নিয়ে সেই মাকড়সাটাকে খাওয়ার জন্য দেয়। আর আমরা দেখতে পারি এত বড় একটা পোকা এত ছোট একটা মাকড়সা একবারেই খেয়ে ফেলে। এই ব্যাপারটা দেখার পরে শার্লেটও প্রচণ্ড শক্ট হয়ে যায়। এই জন্য সে এটার নাম দেয় স্টিং। তো এরপরে রাতের বেলায় ইথার আবারও শার্লেটের রুমের মধ্যে যখনই আসে, তখন সে ডিব্বার মধ্যে এই মাকড়সাটাকে দেখতে পারে। এত অদ্ভুত একটা মাকড়সা সে আগে কখনোই দেখতে পায়নি। এই জন্য সে একটু কিউরিয়াস হয়ে যখনই ডিব্বাটা খুলতে যায়, তখনই এখানে শার্লেট এসে তার মনোযোগটা অন্যদিকে নিয়ে নেয়। আসলে সে চাইছিল না যে স্টিংকে কোনোভাবে ইথার দেখতে পাক, কারণ স্টিংয়ের প্রতি তার একটা মায়ার জন্ম নিয়েছে, আর তাদের মধ্যে একটা ভালো খাতিরও হয়ে গেছে। আর এরপরে ইথার শার্লেটকে বিছনায় শুয়ে দেয়, আর তাকে কনভিন্স করার জন্য সে বলে যে আমি তোমাকে সবসময় অনেক ভালোবাসতাম, আমি তোমাকে এখনও অনেক ভালোবাসি। তবে আমরা দেখতে পারি শার্লেট এটার কোনো উত্তর দেয় না। এরপরে যখনই শার্লেট একটু ঘুমিয়ে পড়ে, তখনই স্টিং নিজে নিজে ডিব্বার মুখটাকে খুলে এসির ভেন্ট দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসে গান্টারের রুমের মধ্যে। আর গান্টারের যেই তোতা ছিল, সেইটা তাকে দেখার পরে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা যখন শার্লেট তার ফ্যামিলির সাথে বসে নাস্তা করছিল, তখনই তারা গান্টারের চিৎকার দেওয়ার একটা শব্দ শুনতে পারে। আর যখন তারা দৌড়ে চেক করতে যায়, তখন তারা দেখতে পারে গান্টারের তোতাটাকে কেউ একজন ভয়ঙ্করভাবে খুন করেছে। আর একটু পরে যখনই ফ্র্যাঙ্কে সেটা চেক করে, তখন সে বলে যে একটা তোতাকে কোনো মানুষ এমন ভয়ঙ্করভাবে খুন করতে পারে না। এই জন্য সে ভ্যান্টের মধ্যে একটা ওষুধ মেরে দেয়, যাতে করে যেই কোনো পোকামাকড়ই থাকুক না কেন সেটা যেন সেখানেই মারা যায়। তো এরপরে যখন শার্লেট তার রুমের মধ্যে ছিল, তখন সে পাশে স্টিংকে নিয়েই বসেছিল। আসলে স্টিংও সেই তোতাটাকে মারার পরে চুপচাপ এই বোতলের মধ্যে এসে নিজেকে লক করে নিয়েছে।
এখন যখন তারা এখানে বসেছিল তখন মোবাইলের মধ্য থেকে একটা বিড়ালের আওয়াজ আসে, আর এইটা শোনার পরে স্টিং ঠিক এমনই আওয়াজটা বের করে। আর এইটা দেখার পরে শার্লেট পুরোপুরি শকড হয়ে যায়, সে বুঝতেই পারছিল না হচ্ছেটা কি। এরপরে সে কিছু তেলাপোকাকে এক জায়গায় করে সেগুলোকে স্টিংকে খাওয়ার জন্য দেয়। তবে তখনই কাপড়কে পোকামাকড় থেকে বাঁচানোর জন্য যেই ছোট্ট ওষুধগুলো দেয়া হয় সেই একটা ওষুধ গড়াগড়ি করে এখানে চলে আসে। তবে এইটার আওয়াজ শোনার পরে স্টিং প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর এটার জন্য শার্লেট ক্লিয়ারলি বুঝতে পারে যে স্টিং এই সমস্ত ওষুধগুলোতে প্রচণ্ড ভয় পায়। তবে একটু পরে যখন এখানে ফ্র্যাঙ্ক পোকামাকড় মারার ওষুধ দেওয়ার জন্য আসে তখন শার্লেট তাকে সরাসরি না করে দেয়। আসলে সে কোনোভাবেই স্টিংয়ের কোনো ক্ষতি করতে চাইছিল না। আর যখন সে এটাকে ফ্র্যাঙ্ককে দেখায় আর ফ্র্যাঙ্ক এত ভয়ঙ্কর একটা মাকড়সা দেখতে পারে তখন সে তাকে বারবার করে সাবধান করে দেয় যে এই মাকড়সাটা কিন্তু খুবই ভয়ঙ্কর। তবে শার্লেট তার কোনো কথাই শুনতে চাইছিল না। তো এরপরে সেদিন রাতের বেলায় স্টিং আবারও তার বোতল থেকে বাইরে বেরিয়ে ভেন্টের মধ্য দিয়ে মারিয়ার ঘরের মধ্যে চলে আসে। আর যখনই মারিয়ার কুকুর এটাকে দেখতে পারে তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে একটু পরে যখন মারিয়া তার কুকুরের শব্দে উঠে যায় তখন স্টিং তার নিজের মুখের উপরেই কামড় দিয়ে দেয়। আর এরপরে যখন সে উঠে আবারও আয়নায় তার নিজের মুখটাকে চেক করে তখন সে আবারও নিচের দিকে পড়ে যায়। আসলে এই কামড়ের জন্য সে পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছিল। আর এরপরে আস্তে আস্তে করে স্টিং তার মুখের মধ্যে ঢুকে তার পেট ফুটো করে সেখান দিয়ে বেরিয়ে আসে। এই জন্য একটা ভয়ঙ্কর মৃত্যু তার হয়। তবে যাই হোক, পরদিন সকালবেলা শার্লেট চলে আসে তার বন্ধু অ্যারিকের সঙ্গে মিট করতে। আসলে অ্যারিক তার রুমের মধ্যে বিভিন্ন রকমের জীবজন্তু নিয়ে এক্সপেরিমেন্ট করত, এই জন্য সে স্টিংকে এখানে নিয়ে আসে আর তাকে দেখিয়ে সে বলে যে এটা একটা অদ্ভুত রকমের প্রাণী, এটা যে কারো আওয়াজ শুনে সেটাকে হুবহু নকল করতে পারে। আর এগুলো শোনার পরে অ্যারিকও একটু ইন্টারেস্টেড হয়ে যায়। এই জন্য সে বলে যে স্টিংকে তুমি আমার কাছে রেখে দাও, স্টিংকে বড় করার জন্য আমরা একটা বিশাল বড় ট্যাঙ্ক বানাবো। আর এই জন্য শার্লেটও রাজি হয়ে যায় আর সে অ্যারিকের কাছে স্টিংকে রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এদিকে মারিয়ার সেই ভয় পাওয়া কুকুরটা কোনো রকমে বেন্ড দিয়ে ইথানের কাছে চলে আসে। আর যখন ইথান প্রচণ্ড রাগ নিয়ে এটাকে ব্যাক করাতে যায় তখন সে মারিয়ার লাশটাকে দেখতে পারে। আর এত ভয়ঙ্কর একটা লাশ দেখার পরে সে নিজেও ভয় পেয়ে যায়। এই জন্য সে দ্রুত পুলিশকে কল দিয়ে এই ব্যাপারটার ইনভেস্টিগেশন করার জন্য বলে। এখন বিল্ডিংয়ের সবাই এই সমস্ত ব্যাপারগুলোতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ প্রথমে একটা পাখির মৃত্যু হয়েছে, এখন একটা মানুষেরও মৃত্যু হলো। তবে যাই হোক, একটু পরে অ্যারিক ইথানকে তার রুমের মধ্যে ডেকে নেয় আর সে তাকে ক্লিয়ারলি বলে দেয় যে স্টিং নামের যেই মাকড়সাটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে খুবই ভয়ঙ্কর একটা মাকড়সা। আর এই মাকড়সাটাকে বিল্ডিংয়ে রাখাটা শুধুমাত্র আমার জন্য না, বিল্ডিংয়ের প্রত্যেকটা মানুষের জন্যই খুবই ভয়ঙ্কর। কারণ অ্যারিকের মনে হচ্ছিল বিল্ডিংয়ে যেই খুনগুলো হচ্ছে সেগুলোর পেছনে স্টিংই দায়ী। আর যখন ইথান এত বড় একটা মাকড়সা দেখতে পারে তখন সে তো প্রচণ্ড ভয়ই পেয়ে যায়। আর এরপরে ফাইনালি সে অ্যারিককে দায়িত্ব দিয়ে দেয় যাতে করে এই মাকড়সাটাকে অ্যানিমেল ডিপার্টমেন্টে সে পাঠিয়ে দেয়। তবে একটু পরে যখন শার্লেট এই ব্যাপারটা জানতে পারে তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, কারণ সে এটা বিশ্বাসই করতে চাইছিল না যে তার ভালোবাসার স্টিং কোনো মানুষকে খুন পর্যন্ত করতে পারে। এই জন্য সে প্রচণ্ড রাগের মাথায় তার বাবার সাথে তর্কাতর্কি করা শুরু করে। আর একটা পর্যায়ে তো সে তাকে বলেই দেয় যে তুমি আমার আসল বাবা না, সো আমার আসল বাবা হওয়ার ট্রাইও করবে না। আর এরপর সে রাগের মাথায় এইটাও বলে দেয় যে যদি আমি আমার আসল বাবার সঙ্গে থাইল্যান্ডে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো, সে আমার কত টেক কেয়ার করতো, তোমার মতো এমন বজ্জাতগিরি করতো না। আর এগুলো শোনার পরে ইথানেরও মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে রাগের মাথায় সমস্ত সত্যিটা বলে দেয়। সে বলে দেয় যে তার বাবা এই শহরেই থাকে, তবে সে তার মেয়ের সাথে কখনোই মিট করতে চায় না, কারণ সে হচ্ছে একটা বজ্জাত মেয়ে। আর এগুলো শোনার পরে শার্লেটের মনটা ভেঙে চুরমার হয়ে যায়, এই জন্য সে জোরে জোরে কান্না করা শুরু করে। আর এগুলোর জন্য হেদারও ইথানের উপরে প্রচণ্ড রাগ করে, কারণ সত্যিটা বলা তার কোনোভাবেই উচিত হয়নি, কারণ সত্যিটা বলার জন্যই এখন তার মেয়ে কান্নাকাটি করা শুরু করেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি অ্যারিক স্টিং নামের সেই মাকড়সাটাকে অ্যানিমেল ডিপার্টমেন্টে সেন্ড করার জায়গায় সে এটার জন্য বিশাল বড় একটা ট্যাঙ্ক বানিয়ে দেয় যাতে করে এই মাকড়সাটা সেখানে একটু বেশি দ্রুত বড় হতে পারে। কারণ অ্যারিক চাইছিল যেই কোনো মূল্যে সেই মাকড়সাটার একটা ভয়ঙ্কর রূপ দেখতে, এই মাকড়সাটা কতটা শক্তিশালী সেই ব্যাপারটা সে জানতে চাইছিল। আর আস্তে আস্তে করে এই মাকড়সাটা এত বড় হয়ে যায় যে একটা সময় সেই ট্যাঙ্কের মধ্যে পর্যন্ত আটছিল না। আর তখন এদিকে আমরা দেখতে পারি গানটার যখন তার হারিয়ে যাওয়া বিড়ালটা খুঁজছিল তখন সে ভেন্টের মধ্য থেকে ম্যাও একটা শব্দ শুনতে পারে। এই জন্য সে একটা লাইট নিয়ে সরাসরি ভেন্টের মধ্যে চলে আসে তার সেই বিড়ালটাকে খুঁজে বের করার জন্য। তবে একটু মধ্যে যাওয়ার পরে তার লাইটটা বন্ধ হয়ে যায় আর তখনই স্টিং এসে তার উপরে জীবননাশক একটা আক্রমণ করে। আর তখন এদিকে ইথানও জানতে পারে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এই জন্য প্রচণ্ড রাগের মাথায় এসে সে ঘরের জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে। আর যখন হেদার তাকে থামানোর ট্রাই করে
তখন এক কথায় দুই কথায় তাদের মধ্যে ঝগড়াই শুরু হয়ে যায়। আর যখন শার্লেট দেখতে পারে তার বাবা মা ঝগড়া করছে, তখন সে চুপ করে এসে তার ভাই লিয়ামকে নিয়ে সোজা তার রুমের মধ্যে চলে যায় আর কানের মধ্যে হেডফোন দিয়ে খুবই লাউডলি মিউজিক শোনা শুরু করে। আর যখন এদিকে তার বাবা মা ঝগড়াই করছিল, তখন হঠাৎ করে এখানে স্টিং চলে আসে আর সে এসেই তাদের উপরে আক্রমণ করে দেয়। আর এখানে তাদের দুজনকেই মারার পরে সে তাদের দুজনকে টেনে ভেন্টের মধ্যে নিয়ে যায়। তবে অন্যদিকে শার্লেট যেহেতু খুবই জোরে মিউজিক শুনছিল, এই জন্য সেই ব্যাপারটা জানতেই পারে না। তবে একটু পরে যখন সে শুনতে পারে মারিয়ার কুকুরটা চিৎকার করছে, তখন সে ব্যাপারটাকে চেক করতে যায়। তবে তখনই ভেন্টের মধ্য থেকে স্টিং এসে মারিয়ার কুকুরটাকে পর্যন্ত নিয়ে যায়। আর এই ব্যাপারগুলো দেখার পরে সে প্রচণ্ড শক্ট হয়ে যায়। আর যখন সে ভেন্টের মধ্যে চেক করতে যায়, তখন সে দেখতে পারে ভেন্টের মধ্যে রক্ত আর রক্ত পড়ে আছে। এখান থেকে তার বাবা মাও গায়েব। আর এই ব্যাপারগুলোর জন্য সে নিজে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে দ্রুত দরজা খুলে পালিয়ে যাওয়ার ট্রাই করে। সে যতই দরজা খোলার ট্রাই করছিল, কোনোভাবেই দরজা খুলছিল না, কারণ এতক্ষণে সেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে এই সমস্ত কিছুর পেছনে স্টিংই দায়ী। তবে এরপরে সে কিছু একটা করতে যেত, তার আগে স্টিং এসে লিয়ামকেও এখান থেকে তুলে নিয়ে যায়। আর এই ব্যাপারটার জন্য সে আরও বেশি আপসেট হয়ে যায়। আর এই সমস্ত হত্যার জন্য, এই সমস্ত ঘটনার জন্য সে নিজেকেই দায়ী করা শুরু করে। তবে তখনই তার মনে পড়ে যে স্টিং সেই বলগুলোকে ভয় পায়, যেই বলগুলো কাপড়ের মধ্যে দেয়া হয়। এই জন্য সেই বলগুলোকে গুঁড়ো করে পাউডার করে আর এগুলোকে পানির মধ্যে মিলিয়ে সেগুলোকে একটা ওয়াটার গানের মধ্যে ভরে স্টিংকে খুঁজে বের করার ট্রাই করে। তবে যখন সে অ্যারিকের রুমের মধ্যে যায়, তখন সে দেখতে পারে স্টিং অলরেডি অ্যারিককে মেরে মাকড়সার জাল দিয়ে ছাদের সঙ্গে পেঁচিয়ে রেখেছে। আর এরপর যখন সে তার দাদি হেলগাকে চেক করতে আসে, তখন সে দেখতে পারে না, হেলগা পুরোপুরি সুস্থ আছে আর একেবারে স্বাভাবিক আছে। আসলে হেলগা সবসময় নিজের পকেটের মধ্যে সেই ওষুধগুলোর একটা বল রাখত, এই জন্য কখনোই স্টিং তার উপরে আক্রমণ করতে আসেনি। শার্লেট তার দাদিকে অ্যানিমেল সেন্টারের নাম্বার দিয়ে বলে, দ্রুত তুমি তাদেরকে কল দিয়ে এখানে আসার জন্য বলো। আর এইটা বলে সে নিজে গিয়ে দ্রুত সেই বলগুলোর অনেকগুলো পানি বানিয়ে সেগুলো নিজের গায়ের মধ্যে ঢেলে দেয়, যাতে করে স্টিং তার উপরে ভয়েও আক্রমণ করতে না পারে। আর এরপর সে নিজে চলে আসে সেই ভেন্টের মধ্যে স্টিংকে খুঁজে বের করার জন্য। সে ভেন্টের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গেই শুনতে পারে ইথান জোরে জোরে চিৎকার করছে। শার্লেট দেখতে পারে ইথানকে পুরোপুরি না মেরে তাকে মাকড়সার জাল দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। এই জন্য শার্লেট সেই পানিগুলোর মাধ্যমে তাকে ফ্রি করে দেয়। আর যখনই তারা পালিয়ে যাওয়ার ট্রাই করে, তখনই সেখানে স্টিং চলে আসে আর এই ভেন্টটা পুরোপুরি ভেঙে যায়। এই জন্য তারা সবাই একেবারে বেসমেন্টে গিয়ে পড়ে। আর খুব শীঘ্রই সেখানে স্টিংও চলে আসে। আর যখনই সে হেলগার উপরে আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক তখনই ইথার সেই বোতলের পানিগুলো নিয়ে স্টিংয়ের উপরে মেরে দেয়। এই জন্য স্টিং প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে খুব শীঘ্রই তারা বুঝতে পারে যে তারা দুজনও সেই বেসমেন্টের মধ্যেই আটকা পড়ে গেছে, কারণ এখান থেকে তারা কোনোভাবেই আর বেরোতে পারবে না, কারণ তাদের কাছে না চাবি আছে, না তাদেরকে কেউ সাহায্য করতে আসতে পারবে। এখন এই সমস্ত ব্যাপারগুলোর জন্য শার্লেট নিজেকেই দায়ী করছিল। আর সে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছিল। আর সে বারবার করে তার বাবাকে বলছিল এই সমস্ত ব্যাপারগুলোর জন্য আমিই দায়ী। তবে তার বাবা তাকে বারবার করে সান্ত্বনা দিচ্ছিল। আর সে বলছিল যেটা হওয়ার তো হয়েই গেছে, এখন সামনে কি করতে হবে সেইটা নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। আর যখন এই কথাবার্তাগুলো তারা বলছিল, তখন অন্যদিকে রুমের মধ্যে হেলগা আবারও ভেন্টের মধ্য থেকে একটা অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পারে। এই জন্য সে দ্রুত অ্যানিমেল ডিপার্টমেন্টে কল দিয়ে দেয়। আর একটু পরে ফ্র্যাঙ্ক আসে এই ব্যাপারটাকে চেক করার জন্য। আর যেমনটা আমরা দেখতে পেয়েছি একেবারে গল্পের শুরুতে, ফ্র্যাঙ্ক যখন এখানে চেক করতে যায়, তখন ফ্র্যাঙ্কের উপরেও স্টিং আক্রমণ করে দেয় আর তাকেও টেনে সেই ভেন্টের মধ্যে নিয়ে যায়। তবে যেহেতু ভেন্টটা পুরোপুরি ভেঙে গেছে, এই জন্য ফ্র্যাঙ্কও এসে সেই বেসমেন্টে পড়ে যেখানে শার্লেট আর রিদার ছিল। এখন এখানে এসেই ফ্র্যাঙ্ক প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল, এই জন্য সে দরজাটাকে পেটানো শুরু করে। তবে বাইরে থেকে সাহায্য করার মতো কেউ নেই, কেউ তাদের দরজা খুলতে আসবে না। এই জন্য প্রচণ্ড রাগ করে সেই সমস্ত দোষটা শার্লেটের উপরে দেয় আর সে ইথারের উপরে আক্রমণও করে দেয়। তবে তখন শার্লেট তাকে বলে যে এই বোতলের পানিগুলোর মাধ্যমে আমরা চাইলে নিজেদেরকে বাঁচাতে পারি, কারণ এইটার মধ্যে সেই কাপড়ের মধ্যে মেশানো ওষুধগুলো মেলানো আছে। তবে যখন তারা এগুলো বলছিল, তখনই স্টিং আরও একবার চলে আসে তাদের উপরে আক্রমণ করার জন্য। আর এইটা দেখার পরে ফ্র্যাঙ্ক তার হাতে থাকা গানটা দিয়ে 2-3টা শ্যুট যখন তার উপরে করে, তখন এই শ্যুটগুলো করার জন্য স্টিং কোনোভাবেই তো একটু আহত হয়ে যায়। তবে এখান থেকে পানির পাইপটাও লিক হয়ে যায়, এই জন্য তাদের গায়ে পানি পড়া শুরু করে। আর এই পানির জন্য তাদের গায়ে যে ওষুধগুলো লাগানো ছিল সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আর এই সুযোগের সদ্ব্যবহার করে স্টিং আবারও রুমের মধ্যে চলে আসে। আর এইবার সে ফ্র্যাঙ্কের উপরে আক্রমণ করে ফ্র্যাঙ্কের নির্মম একটা মৃত্যু দেয়। আর যখন শার্লেট আর ইথান এই ব্যাপারটা দেখতে পারে, তখন তারা প্রচণ্ড ভয় পেয়ে দ্রুত গিয়ে ডাস্টবিনের মধ্যে লুকিয়ে পড়ে। তবে তখন সেখানে তারা দেখতে পারে হেদার আর লিয়ামকেও মাকড়সার জাল দিয়ে আটকে রাখা হয়েছে। আর এই জন্য তারা বাকি যেই পানিটুকু ছিল
সেগুলো দিয়ে তাদের দুজনকে ফ্রি করে নেয় আর তাদের পুরো পরিবার আবারও এক জায়গায় হয়। তখন শার্লেট বুঝতে পারে যে সে তার ফ্যামিলিকে কতটা ভালোবাসে আর তার ফ্যামিলি তাকে কতটা ভালোবাসে। তবে এখন ইমোশনাল হওয়ার সময় না, কারণ এখন পর্যন্ত বিপদ তাদের মাথার উপর থেকে যায়নি, কারণ স্টিং এখানে আবারও চলে এসেছে তাদের উপরে আক্রমণ করতে। এখন ইথান চিন্তা করেছিল যে যখনই স্টিং তাদের উপরে আক্রমণ করতে আসবে আর সে ময়লার উপর দিয়ে আসার ট্রাই করবে, তখন ময়লাগুলোকে নষ্ট করার যেই মেশিনটা আছে সেই মেশিনটার মাধ্যমে সে তাকে আলু ভর্তা করে দিবে। তবে যতবারই সে বাটনে প্রেস করছিল কোনোভাবেই সেই মেশিনটা কাজই করছিল না, কোনোভাবে স্টিংকে সে কিছু করতেই পারছিল না। আর এই জন্য আবারও ইথান তার জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত গিয়ে সেই প্লাগটাকে দ্বিতীয়বার লাগায়। এই জন্য সে একটা জোরে কারেন্টের শর্টও খায়। তবে তখন শার্লেট দেখতে পারে যে স্টিং একেবারে সেই মেশিনটার নিচেই আছে। এই জন্য সে যখনই সময় মতো সেই বাটনটাতে প্রেস করে দেয় তখন সেই হাইড্রোলিক মেশিনটা স্টিংকে চাপা দিয়ে পুরোপুরি আলু ভর্তাই করে দেয়। এই জন্য ফাইনালি স্টিংয়ের মৃত্যু হয়ে যায় আর তাদের পুরো ফ্যামিলি সেভ হয়ে যায়। আর তখনই শার্লেট গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে আর সেই দিনের বলা সেই কথাটার উত্তর দেয়। সে বলে যে হ্যাঁ বাবা, আমিও তোমাকে অনেক ভালোবাসি। অ্যান্ড ফাইনালি যেহেতু তারা সবাই এখন সেভ হয়ে গেছে এই জন্য তারা সবাই নিজেদের মধ্যে ইমোশনালি কথাবার্তা বলা শুরু করে। আর তখনই আমরা দরজার এই পারে দেখতে পারি অনেক অনেক মাকড়সার ডিম ফোটার জন্য পুরোপুরি রেডি হয়ে আছে। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে যদি এমন একটা মাকড়সা আপনার উপরে এসে আক্রমণ করে তাহলে আপনি কি করবেন, কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।